আজকের বিষয় হলো দুর্নীতি এবং নৈতিকতা। প্রথমে আমরা একটু জেনে নেই দুর্নীতি বলতে বিশেষভাবে কিভাবে দুর্নীতিকে সংজ্ঞায়িত করা হচ্ছে। দুর্নীতি হলো ক্ষমতায় থাকা ব্যক্তিদের অসৎ বা প্রতারণামূলক আচরণ, যার মধ্যে সাধারণত ঘুষ, আত্মসাৎ, ব্যক্তিগত লাভের জন্য অর্পিত কর্তৃত্বের অপব্যবহার। দুর্নীতির মূল দিকগুলির মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, এতে সরকার, ব্যবসা বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বা কর্তৃত্বের পদের অপব্যবহার জড়িত। ব্যক্তিগত লাভ, প্রাথমিক উদ্দেশ্য হল নিজের, পরিবারের সদস্য, বন্ধু বা প্রতিষ্ঠানের জন্য অবৈধ সুবিধা অর্জন করা। এই লাভ আর্থিক, অর্থ সম্পত্তি বা অনার্থিক, ক্ষমতা, প্রভাব, বিশেষ সুযোগ সুবিধা হতে পারে। অসততা এবং গোপনীয়তা, দুর্নীতি গোপনে কাজ করে কারণ জড়িতরা তাদের কর্মকাণ্ড গোপন করার চেষ্টা করে। দুর্নীতির নেতিবাচক প্রভাব, এটি জনসাধারণের আস্থা নষ্ট করে, গণতন্ত্রকে দুর্বল করে, অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং বৈষম্য এবং সামাজিক বিভাজনকে আরও বাড়িয়ে তুলতে পারে। দুর্নীতি বিভিন্ন রূপে প্রকাশ পায় বা পেতে পারে। ছোট আকারের ক্ষুদ্র দুর্নীতি থেকে শুরু করে একজন সরকারি কর্মকর্তাকে অনুমতির জন্য ঘুষ দেওয়ার মতো বৃহৎ আকারের বৃহৎ দুর্নীতি পর্যন্ত, যার মধ্যে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা বিপুল পরিমাণের অর্থ জড়িত। আমি কেন দুর্নীতি নিয়ে কথা বলছি? বাংলাদেশের জনসংখ্যা দিনে দিনে বেড়েই চলছে। ছোট্ট একটা দেশ, মাত্র 56,000 বর্গমাইলের দেশ, প্রায় 18 কোটি মানুষ। সে দেশের জনবহুল দেশ, সে দেশের দুর্নীতি কিছুতেই নেমে যাচ্ছে না। আজকে আমরা সাধারণত বলি যে জনসংখ্যা একটি শক্তি, কিন্তু সেই শক্তি আজকে দুর্নীতিতে নিমজ্জিত হচ্ছে বা পুরা দেশ দুর্নীতির দিকে নিমজ্জিত হচ্ছে বা সেদিকে চলে যাচ্ছে, যেন কেউ কাউকে বাধা দিচ্ছে না, কেউ কাউকে কিছু বলছে না। অথচ এটার ভাইরাসের মতো এটা দিনে দিনে বেড়ে চলছে। তবে কি দুর্নীতি শুধুমাত্র বাংলাদেশে চলে? না, আমি সেই কথাটা বলছি না। দুর্নীতি পৃথিবীর প্রত্যেকটা দেশেই দুর্নীতি আছে, কিন্তু দুর্নীতিটাকে সহনশীল মাত্রায় যদি আমরা আনতে পারি, তারপরেই ব্যাপারটাকে আমরা ভালো বলবো। আজকে বাংলাদেশের দুর্নীতির সীমারেখায় যদি আমরা ধরি, আজকে বাংলাদেশের দুর্নীতিতে বাংলাদেশ হচ্ছে 151তম দেশ। অথচ যুক্তরাজ্য তারাও কি দুর্নীতি থেকে মুক্ত? না। আজকে দুর্নীতিতে আমেরিকার অবস্থান হচ্ছে 24, যুক্তরাজ্যের অবস্থান হচ্ছে 20, কিন্তু ফিনল্যান্ডের অবস্থা হচ্ছে 1, নিউজিল্যান্ডের মাত্রা হচ্ছে 2। এভাবে আপনি যদি দেখেন সোমালিয়া অথবা নাইজেরিয়া অথবা আফ্রিকান কিছু দেশগুলো, তাদের মাত্রা অনেক অনেক বেশি। তবে বাংলাদেশের এই দুর্নীতিটা বাংলাদেশের জন্য একটা ভাইরাসের মতো কাজ করতেছে। দিনে দিনে দুর্নীতিটাকে কিভাবে সহজলভ্য এবং দুর্নীতিকে একটা সহজ ব্যাপার হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্নীতিতে হয় আপনি নিজে জড়িয়ে যাচ্ছেন, অথবা আপনি ওই দুর্নীতির আষ্টেপৃষ্ঠে অবস্থান থেকে বেরোতে পারতেছেন না। দুর্নীতি কোনো দেখার বিষয় নয়, দুর্নীতি কোনো বলে ব্যাপার নয়, এটা হচ্ছে আমাদের নৈতিক অধঃপতন, নৈতিক স্খলন। বাংলাদেশে আজকে দুর্নীতি সবচাইতে বেশি দুর্নীতি হচ্ছে রাজনীতিবিদদের মাঝে। তবে রাজনীতিবিদরাও কি প্রত্যেকটা ক্ষেত্রে সফল হতে পেরেছেন? অথবা সৎ রাজনীতিবিদকে খুঁজে পাওয়া যায় না? অবশ্যই সেখানে ভালো রাজনীতিবিদ রয়েছে, ভালো মানুষ রয়েছে, কিন্তু দুর্নীতিবাজরা কখনোই সে যে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। কোনো ক্ষেত্রে দুর্নীতিটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, কোনো ক্ষেত্রে দুর্নীতিটাকে নিজের আখের গোছানোর জন্য হাতিয়ার ধরা হয়। তবে এই দুর্নীতি নিয়ে আজকে আমি বিশদ আলোচনা করার পূর্বে আমাকে কতগুলো জিনিস আমাকে বুঝতে হবে। দুর্নীতি অনুন্নত দেশগুলোতেই সাধারণত বেশি হয়ে থাকে।
এই অনুন্নত দেশগুলোতে দুর্নীতি হওয়ার পিছনের সবচেয়ে বেশি কারণ হচ্ছে সেখানে অর্থনৈতিক মন্দা, নিজের আখের গুছে কিভাবে নিজের পয়সা নিজের স্বার্থসিদ্ধি করবে সেই ধান্দায় ব্যস্ত থাকে। কিন্তু উন্নত দেশেও তো দুর্নীতি হচ্ছে। তবে কেন আমরা শুধুমাত্র অনুন্নত দেশের কথাগুলো বলছি, উন্নত দেশের কথাগুলো বলছি না? দুর্নীতি একেবারে আমি আগেও বলছি, আবারও বলছি, দুর্নীতির সহনীয় মাত্রা। আমি যদি 1 থেকে 100 ধরি, শূন্য কোঠায় যদি আমি বলি দুর্নীতির নিউজিল্যান্ড বা ফিনল্যান্ডের মতো দেশগুলা, ঠিক বাংলাদেশ কেন 151-তে। এই মাত্রা বাংলাদেশকে অবশ্যই অবশ্যই কমিয়ে আনতে হবে। আর এই কমিয়ে আনার জন্যই আমার মতো একজন ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র চেষ্টা করে যাচ্ছি। শুধুমাত্র আমি মনে করি আমি এই দুর্নীতির কাছ থেকে যদি আমার পরিবারকে বাঁচাতে পারি, আমি যদি এই দুর্নীতির কাছ থেকে আমার সমাজকে বাঁচতে পারি, অতএব সেখান থেকে আমার রাষ্ট্র সেখান থেকে বেঁচে যাবে। তবে আসুন ওই দুর্নীতিকে আমরা চিহ্নিত করার চেষ্টা করি। কোন কোন ক্ষেত্রে আমি দুর্নীতির ব্যাখ্যায় আমরা বলেছি, দুর্নীতি ব্যক্তিগত হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে। বাংলাদেশের রাষ্ট্রীয় দুর্নীতি, ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতিটাকে কিভাবে আপনি আপনার পরিবারের সাথে কতটুকু দুর্নীতি করতেছেন, আপনি আপনার সমাজের সাথে কতটুকু দুর্নীতি করতেছেন, আপনি আপনার রাষ্ট্রের সাথে কতটুকু দুর্নীতি করেছেন, নিজেকে নিজে প্রশ্ন করুন, তখনই উত্তর হয়ে বেরিয়ে আসবে। আজকে বাংলাদেশের সুবিচার প্রথমত আসেন বাংলাদেশের ব্যক্তিগত পর্যায়ে। আমি যার জন্য আমার বিষয়টাকে নৈতিকতার সাথে আমি জড়িত করার চেষ্টা করেছি। নৈতিকতাটা কি? নৈতিকতার বিশ্লেষণ আমাদেরকে জানতে হবে, তার একটা প্রায়োগিক তাত্ত্বিক আচরণ আমাদের বিশ্লেষণ করতে হবে। নৈতিকতা, নৈতিক শাস্ত্র। আপনাদেরকে মনে আছে আজ থেকে বহু দিনের আগে সুবচন নির্বাসন সম্পর্কে একটা কথা বলা হতো, সুবচন নির্বাসন। আসলে কি বাংলাদেশের পরিস্থিতি সেই সুবচন, ভালো কানাকে কানা বলো এবং অন্যায়কে অন্যায় বলো, এই সকল কথা কি আমরা বলবো না? সদা সত্য কথা বলিব, অপরের ক্ষতি করিব না, ইত্যাদি ইত্যাদি আমরা কত সুবচন কথাবার্তা শুনি। এগুলার কি আদৌ এগুলো প্রয়োগ হয়? আসুন আমরা নৈতিকতা নিয়ে কিছু কথা বলি, তবেই আমাদের এই বিষয়টার কিছুটা পরিচ্ছন্ন ধারণা পাওয়া যাবে। নৈতিকতার মূল বিষয় হচ্ছে নৈতিকতার নির্দিষ্ট মানব আচরণকে পরিচালিত করে এমন মৌলিক নীতিগুলি নিয়ে কাজ করে। এই নীতিগুলি কেবল ব্যক্তিগত অনুভূতি বা আইনগত বিষয় নয়, বরং ব্যক্তি ও সমাজের জন্য ন্যায্য এবং ভালো তা নিয়ে বিশ্লেষণ এবং মূল্যায়ন। নীতিশাস্ত্র আমাদের নৈতিক বিশ্বাস এবং কর্ম পরীক্ষা করার একটি পদ্ধতিগত জড়িত। এটি কেবল কিছু নিয়ম থাকা সম্পর্কে নয়, বরং আমাদের কেন সেগুলো আছে, সেগুলো ন্যায্য কিনা তা নিয়ে সমালোচনামূলক চিন্তা করা। সঠিক আচরণ এবং চরিত্র। নীতিশাস্ত্র আমাদের কর্ম, আমরা যা করি, আমাদের চরিত্র, আমরা যে ধরনের ব্যক্তি, উভয়ের সাথে সম্পর্কিত। এটি জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করে এই পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ কি এবং আমার কোনো গুণাবলী বিকাশের জন্য প্রচেষ্টা করা উচিত। সার্বজনীন এবং ব্যক্তিগত। যদিও ব্যক্তিগত এবং সার্বজনীন বিশ্বাস এটি ভূমিকা পালন করে, অনেক নৈতিক কাঠামো এবং সার্বজনীন নীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করে যা তাদের পটভূমি বা পরিস্থিতি নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। প্রায়োগিক এবং তাত্ত্বিক। নীতিশাস্ত্র তাত্ত্বিক হতে পারে। ন্যায় বিচার কি? ন্যায় বিচার কি এবং সুখের প্রকৃতিকে এর মধ্যে বিমূর্ত ধারণাগুলিকে অন্বেষণ করে একটা ব্যবসা, চিকিৎসা বা সাংবাদিকতার মতো নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহারিক সমস্যাগুলিকে সমাধান করেও প্রয়োগ করা যেতে পারে। সহজ ভাষায় বলতে পারে নীতিশাস্ত্র আমাদের জীবনে, আমাদের সমাজে কি সঠিক, কি ভুল তা বোঝার, ব্যাখ্যা করার জন্য একটি কাঠামো প্রদান করে। এটি প্রশ্ন প্রতিফলিত হতে পারে ভালো এবং অর্থপূর্ণ জীবনযাপনের জন্য প্রচেষ্টা করার জন্য এটি ধারাবাহিক প্রক্রিয়া। আমি দুর্নীতি নিয়ে বলেছি, আমি নৈতিকতা নিয়ে বলেছি। আপনি আপনার পরিবারের সাথে, প্রথম তো আসুন আমি আমার পরিবার থেকে শুরু করি। আজকে যে ছেলেটা বেড়ে উঠছে, আপনার সন্তান অথবা আপনার সন্তানের, আপনার নতুন আগতক, তার হাতে আপনি 5টি টাকা দিলেন, তাকে বললেন তাকে বাজার করার জন্য। সে বাজার করলো 4.5 টাকা, 8 আনা পয়সা তার কাছে রয়ে গেল। সেই 8 আনা পয়সা সে যদি আপনার কাছে ফেরত দেয় এবং সেখানে ফেরত দেওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করতে হবে, তুমি 4.5 টাকা খরচ করে 8 আনা তুমি হিসাব দাও, মানে আমি তাকে, আমার সন্তানকে আমি জবাবদিহিতার একটা শিক্ষা দিয়ে দিলাম। এই জবাবদিহিতা তার ভিতরে গেড়ে যাবে, তখন প্রতিটা ক্ষেত্রে তার স্তরে স্তরে সমাজের নানা উতরাই
পেরিয়ে সে তার এই এই যে জবাবদিহিতা, এটা তাকে প্র্যাকটিস, একটা ব্যবহারিক দিক দেখবে। এবং এটা ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে দিলাম, এর পিছনে এইটাই কারণ, তার ওই শিক্ষাটা, তার এই জন্য তাকে সে যদি সেই আটানা দিয়ে আপনার অজান্তে, আপনার বিনা অনুমতিতে সে যদি একটি আইসক্রিম কিনে, অবশ্যই আমার দৃষ্টিতে সেটা অন্যায়। এবং এই অন্যায়টাকে আপনি কিছুতেই প্রশ্রয় দিবেন না, তাকে বুঝাবেন, তাকে শিখাবেন, বলে যে না বাবা, তুমি এটা আটানা নিছো, খরচ করছো, তুমি আমাকে জিজ্ঞেস করলে না কেন, অথবা তুমি আমাকে বললো না। আপনি বেমালুন ভুলে যাবেন না আপনার সন্তান আপনার থেকে আটানা পয়সা নিচ্ছে, তাতে কি হয়েছে। ন, এই ব্যাপারটা আপনাকে খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, কারণ ওখান থেকেই ওইটার বীজ দ্রবিত হয়। আপনি শিক্ষা দিবেন তাকে, অন্যায় করিও না বাবা, মিথ্যা কথা বলিও না, সদা সত্য কথা বলো। কিন্তু অন্যায়টা তো সে বুঝতেছে না কোনটা অন্যায়। আপনি মসজিদে নামাজ পড়তে গেলে আপনি দেখেছেন একটা অবুধ শিশু আপনার সামনে দিয়ে হাঁটে, অথচ আমাদের ধর্মে বলা আছে যে নামাজের সামনে যখন কেউ বলে, আমরা সাধারণত বলি নামাজের সামনে কেউ, যদিও বা এখানের মাঝে এই ব্যাপারটা, ধর্মীয় ব্যাপারটা আমি প্রাসঙ্গিক আনছি না, যদিও মক্কা শরীফে তার ভিন্নতা ঘটে, সেটা আমি এখানে আনছি না। কিন্তু আমরা কি বলি, এটা নিয়ে বাচ্চাটা একটা অবুঝ বাচ্চা, সে মসজিদে আমাদের সামনে দিয়ে যাচ্ছে, এই যাচ্ছে, তাকে যদি আমি বলে দেই তুমি যাইও না, এটা তোমার জন্য গুনাহ হবে, তাহলে সেই বাচ্চাটা একটু বড় হবে যখন, তখন সে স্বভাবতই সে সেদিকে যাবে না। তবে এই যে যাবে না, তার ভিতরে একটা অনুভূতি পাবে, এই অনুভূতি থেকে সে কিন্তু শিখতে পারবে। তখন সে কি করবে, সে আগামী দিনে যখন আবার বড় হবে, নামাজ যাবে, সে বলবে যে না মসজিদের সামনে। ঠিক একইভাবে ধর্মীয় আচরণ বলেন, সামাজিক আচরণ, ব্যক্তি আচরণ, আপনি অন্যায়কে অন্যায়, ভালোকে ভালো, মন্দকে মন্দ, এই শিক্ষাটা আপনার পরিবারের। আমাদের সমাজ ব্যবস্থায় সবচেয়ে দুর্ভাগ্য জিনিস হচ্ছে দুর্নীতিবাজরা পদে পদে পার হয়ে যায়, কিন্তু তাদের সন্তানরা তাদের বাবাকে জিজ্ঞেস করে না, বাবা তোমার অর্থের উৎসটা কোথায়। আমরা দেখি আমাদের সমাজে খুব নিম্ন অবস্থান থেকে খুব উচ্চ অবস্থানে তাদের ধন্যাট্যে পরিণত হয়। রাতারাতি 1 বছর 2 বছর 5 বছরের ভিতর তার সম্পদের অডেল, কিন্তু তার জন্য কোনো জবাবদিহিতা তাকে দেওয়া হয় না, সে কোনো জবাবদিহিতার মুখাপেক্ষা হয় না, এমনকি সমাজও তাকে নিয়ে কিছু বলে না। কেন তুমি অন্যায় করো, কেন তুমি চুরি করো, কেন তুমি ডাকাতি করো, কেন তুমি অন্যের হক মারে খাও। আজকে বাংলাদেশের জনবহুল দেশ বলা হয়ে থাকে, এই জনসংখ্যা একটা আপাদমস্তক বাংলাদেশের জন্য সমস্যা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সমস্যা হিসেবে বলে না, এটাকে আশীর্বাদ হিসাবে তুলে ধরেছেন। কারণ এই জনসংখ্যাকে যদি আমরা হাতিয়ার হিসাবে, কর্মের হাতিয়ার হিসেবে তুলে ধরতে পারি, 18 কোটি মানুষের 36টা মানুষ, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই 18 কোটি মানুষকে কিছু সংখ্যক মুষ্টিমেয় লোক সেটাকে লুটেপুটে খাচ্ছে, সে 18 কোটির মানুষের অর্থবিত্তের তাদের নিজের উদরে হচ্ছে। আপনি আপনার পরিবার থেকে শুরু করেন, পরিবারের মাঝে যখন একজন মানুষ হঠাৎ করে বড় লোক হয়ে যায়, আপনি জানতে চেষ্টা করুন তার এই পয়সার উৎসটা কি। আমরা সাধারণত বলে আরে অমুকে অত টাকা পায় কোথায়, অমুকে অত টাকা করে কি, এটা নিয়ে আমরা সমালোচনা করি। অবশ্যই আপনি সমালোচনা করবেন, কারণ স্বচ্ছ হিসাব নিকাশ রাষ্ট্রীয়ভাবে পরিচালিত। আপনার ব্যক্তিগতভাবে হয়তো আমি আপনাকে জিজ্ঞেস করতে পারবো না ভাই আপনি কত টাকা আয় করেন, কিন্তু রাষ্ট্র কিন্তু আপনার এই জবাবদিহি জানতে চাইবে। সেই জন্যই তো রয়েছে সরকারি ট্যাক্স ডিপার্টমেন্টের কাজটা কি হচ্ছে, আপনার প্রতি বছরের আয় ব্যয়ের একটা সুন্দর হিসাব তাদেরকে দিবেন, এবং সের উপর ভিত্তি করে সে সরকার আপনাকে করে। তাইলে আপনি একজন রাষ্ট্রের ব্যক্তি হিসাবে আপনি আপনার পরিবারের সদস্যকে এই প্রশ্নটা করছেন, অগোচরে কিন্তু আপনার এই পরিবার থেকেই তার একটা নীতির একটা বোঝা, তার সে তখন অবৈধ আয়ের, আপনি যদি তার অবৈধ আয় কিন্তু বাহাবা নেন, তার একটা অংশীদারিত্ব হন, এটা যেভাবে আপনার পরিবারকে ধ্বংস করতেছে সেভাবে আপনার পরিবার। আমি আমার অজান্তে নিজেও অনেক দুর্নীতির সাথে জড়িত হয়েছি, নিজেও অনেক দুর্নীতি করি, কিন্তু ওই দুর্নীতি নিজে বুঝে শুনে দুর্নীতি করবেন আর অজান্তে দুর্নীতি হয়ে যাবে, এটার মধ্যে পার্থক্য আছে। তবে একটা কথা বলবো, বারবার ভুল করবেন আর বারবার ক্ষমা চাবেন, যেটা ঠিক নয়। ঠিক একইভাবে বারবার দুর্নীতি করবেন, প্রতিদিন দুর্নীতি করবেন আপনি, এবং এটাকে আপনাকে নিজেকে এটা স্বতঃসিদ্ধ হিসেবে ভেবে নেবেন, এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। আসুন আমরা পরিবারের পরিবর্তনের চেষ্টা করি, পরিবারের নৈতিকতার শিক্ষা দেওয়ার চেষ্টা করি। শুধুমাত্র সুবচন নির্বাসনে গেছে এই কথাটা বললে আমাদের হবে না, আমাদের ওই সুবচনকে সুবচন হিসাবে গ্রহণ করতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে
সবচাইতে বেশি দুর্নীতি, এবং এই বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বেশি দুর্নীতি। এখানে সদল বলেন, বিরোধী বলেন, আর সবচেয়ে একটা বিষয়, আশ্চর্য বিষয় হচ্ছে জানেন কি, যখন রাজনীতিবিদরা দুর্নীতিতে জড়িত হয়ে যায় এবং সেই দুর্নীতিরা যখন ধরা পড়ে, যখন জনসমক্ষে চলে আসে, তখন সে তার প্রতিপক্ষকে বলে আমি রাজনৈতিক শিকার, রাজনীতির শিকার। আরে ভাই, আপনি তো রাজনীতির শিকার ঠিক আছে, কিন্তু আপনার পরিবার, আপনার সমাজ সেটা নিয়ে যদি গবেষণা করে, সেটা যদি সূক্ষ্ম তদন্ত হয়, আপনি কি পার পাবেন? আপনি পার পাবেন না। দুর্নীতিকে সবসময় না বলুন, সত্যকে সৎভাবে থাকার চেষ্টা করুন। সমাজ, আপনার পরিবারকে, আপনার সন্তান যেন কখনোই আপনার সম্পর্কে সামান্যতম সন্দেহের উদ্রেক না করে, আমার বাবা কি চুরি করে, ডাকাতি করে অন্যের হক মেরে খেয়েছে, নাকি কোনো অন্যায় করেছে। একবার চেষ্টা করুন। আপনি ইহকালিক পরকালিক সর্বস্তরে আপনি কতটুকু শান্তিতে থাকবেন। আপনার সন্তান তো আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কিভাবে ভাবলেন। এই সন্তান, আপনার সন্তান আপনার উদরে বড় হয়েছে, সে আপনাকে ভালো মতেই চিনে। তার আপনার কোনো আয়ের কোনো উৎসের কোনো রাস্তা নেই, আপনি দেখাতে পারতেছেন না আপনি আয় করতেছেন, অথচ আপনার বাড়ি গাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। আপনি সমাজের মাঝে প্রতিষ্ঠিত, আপনি রাজনীতির ময়দানে সমাজের মাঝে উচ্চ, মসজিদের মাঝে বড় 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 কথা বলেন, কিন্তু আপনার উৎসটা কি? আপনার প্রতিপক্ষরা, আপনার সমাজের লোকগুলো, আপনার পরিবারের লোকগুলো আপনাকে কিচ্ছু বলতেছে না, কারণ তারা আপনাকে ভয় করে, অথবা আপনাকে নিয়ে তারা তটস্থ। এই তটস্থ হয়তো আপনার সমাজকে আপাতকালীন আপনি দমিয়ে রাখবেন, কিন্তু মনে রাখবেন এর জবাব দিয়ে আপনাকে করতেই হবে। অন্যায় করে পার পাওয়া যায় না। আজকে আমার এই আলোচনা, আমার এই কথাগুলো আমার জন্য বলি নাই। প্রত্যেকটা বিষয় আমি আমার নিজেকে সৎ রাখার চেষ্টা করব, নিজের জায়গায় নিজে সৎ নৈতিকতা সৃষ্টি করতে হবে। কিছুদিন আগে বাংলাদেশে নৈতিক শিক্ষার স্কুল করা হয়েছিল, অথচ সেই স্কুলগুলো করার প্রয়োজন ছিল না। কিন্তু সবচেয়ে বড় জিনিস, সেই নৈতিকতার স্কুলগুলোর এখন কোনো অস্তিত্ব পাওয়া যায় না বাংলাদেশে। এই নৈতিকতা আমাদেরকে শিখতে হবে। নৈতিকতা কোনো, এটা একটা পারিবারিক শিক্ষা। এই নৈতিক মূল্যবোধ, ব্যক্তি মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় মূল্যবোধ, এগুলো প্রতিটা জিনিস রন্ধ্রে রন্ধ্রে। আপনার যদি এই সকল জিনিস, আপনি রাস্তায় 5 টাকা খুঁজে পেলেন, আপনি কি করবেন? আপনার প্রথম কাজ হলো ওই 5 টাকা সাধারণত চেষ্টা করবেন কার সেই টাকাটা, আপনি ঘোষণা দিয়ে বলবেন কার টাকাটা পাইছেন আপনি। পরবর্তীতে যদি অগত্য কাউকে না পাওয়া যায়, তখন সেটা আমরা কি করি? আমরা মসজিদের দান বাক্সে দান করি। সেখানেও কথা রয়ে যায়, সে দান বাক্স দেওয়াটা কি আপনার যৌক্তিক? কিন্তু আপনি তো জানেন আপনি কি করবেন, আপনি তাকে পান নাই, কিন্তু আপনি সেইটা কোনো রাস্তা না করে আপনার পকেটে নিয়ে নিলেন। আজকালকে দেখছেন বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন জায়গায় মানুষকে পরীক্ষা করার জন্য ইউটিউবাররা বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে ছাড়ে। আসলে ওইখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, যে ওই রিক্সাওয়ালাটার পিছনে যখন 1 ব্যাগ টাকা রাখে, সে ওই 1 ব্যাগ টাকা পায় না, সে বলে না ভাই এটা তো আমার টাকা না, এটা তো আমি বলতে পারি না কার টাকা। আপনি চিন্তা করেন তার নৈতিকতা কতটুকু শক্ত, সে নিজের জায়গায় কতটুকু শক্ত। কিন্তু এক পাশাপাশি দেখা যায় যে আরেকজনের হক মেরে, আরেকজনের টাকা খেয়ে সে মসজিদে লম্বা দাঁড়িয়ে রেখে মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যায়, নৈতিকতা হয়ে যায়। তার নৈতিকতা থেকে ওই রিক্সাওয়ালার নৈতিকতা কত শক্ত। এটুকু ছোট ছোট বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আসুন আমরা আমাদের পরিবারকে বাঁচাই। আমাদের পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আমার এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনার জন্য, যদি সামান্যতম উপকৃত মনে করেন, অবশ্যই আপনিও সেভাবে আরেকটা বিষয় নিয়ে কথা বলবেন এবং সেটা প্রচার করার চেষ্টা করবেন। এই প্রচারটা হয়তোবা বিস্তারিতভাবে বলার অপেক্ষা রাখে না, কিন্তু যতটুকু বলা হয়েছে ততটুকুতে কিছুটা মেসেজ যদি কাজে লাগে, আমি মনে করব আমার এই চেষ্টা সফল হয়েছে। ভালো থাকবেন, ধন্যবাদ।